বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে বন্যা। নদীর পানি বেড়ে তলিয়ে গেছে সাতকানিয়া, রাউজান ও বাঁশখালী। সিলেট বিভাগেও বাড়ছে নদীর পানি। দোহাজারে খালটা ভেঙে যাওয়াতে এদিকে পানি বেড়ে গেছে। এখানে অনেক বাড়িঘর ডুবে গেছে। তারপর এই গরু ছাগল এখানে আশ্রয় কেন্দ্রে আছে। পানি ডুবে গেছে, ঘরের মানে নিজ পাচ্ছে না, তারপরে ওই মানুষ খাইতে পারছে না। 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণের সবুজ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষমেলার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। চট্টগ্রামের শিশু ইরা ও ময়মনসিংহের নিসামণি ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানে বন্দর সেতু সহ 90টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের ফের হামলা। মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার পর জন্মস্থান মাশহাদে খামেনির দাফন আজ। চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় গৃহবন্দী নগরী ও আশপাশের উপজেলার হাজার হাজার মানুষ। এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের লামার আজিজ নগরের একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আর কক্সবাজারের চকরিয়াতে পাহাড় ধসে প্রাণ গেছে 2 শিশুর। পাহাড় ধস ও জলাবদ্ধতার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান, কক্সবাজার থেকে মোহাম্মদ মুর্শিদেও, রাঙামাটি থেকে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কি পরিস্থিতি, আর নতুন করে কোনো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। শহরের যে সকল এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেখানকার পানি কিন্তু বেশ কিছুটা নেমেছে। আমরা সকালে কাতালগঞ্জে দেখেছিলাম, সেখানকার পানি শুরুর দিকে অর্থাৎ দিনের শুরুটাতে একেবারে হাঁটুর ওপরে পর্যন্ত ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। যে টানা বর্ষণ ছিল সেটি কিন্তু এখন কিছুটা কমেছে। মাঝখানে 10টার পরে কিছুটা সময়ের জন্য রোদও উঠেছিল, যে কারণে শহরের পানি কমতে শুরু করেছে। কিন্তু শহরের বাইরে উপজেলাগুলোতে ভয়ানক অবস্থা। আমরা এই মুহূর্তে রয়েছে হাটহাজারী উপজেলার বরদিঘির পাড় এলাকায়। এই জায়গাটি কিন্তু চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়ক, এবং এই মহাসড়কটি গত 3 দিন ধরেই কিন্তু এভাবে পানিতে তলিয়ে আছে, এবং এখানে কোমর সমান পানিতে এই যে উত্তরের যে জনপদের মানুষ রয়েছেন, বিশেষ করে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এবং খাগড়াছড়ি রাঙামাটিতে যারা যাতায়াত করেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু আজ 3 দিন ধরে এভাবে পানিতে তলিয়ে থাকার কারণে তাদের কিন্তু যাতায়াতের ভোগান্তির কোনো শেষ নেই। বিশেষ করে যারা রোগী রয়েছেন কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন। তাদেরকে এই যে জলাবদ্ধতা কবলিত যে অংশটুকু বা যেটুকু অংশ সড়ক পানিতে তলিয়ে রয়েছে সেই অংশের বাইরে যানবাহন নামিয়ে দিচ্ছে, এবং এই জলজটের অংশটুকু কিন্তু তাদেরকে বিকল্প অর্থাৎ ভ্যান গাড়ি কিংবা রিক্সায় করে তাদেরকে পার হতে হচ্ছে। এরপরে পার হয়ে আবার নতুন আরেকটি গাড়িতে করে তাদেরকে উঠতে হচ্ছে। কিন্তু এরই মধ্যে কিন্তু অনেকে হেঁটে পার হচ্ছেন, তারা কিন্তু ভিজে একাকার হয়ে যাচ্ছেন। আজকে 3 দিন ধরে এই এলাকাটি জলমগ্ন হয়ে রয়েছে, এবং এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বাসাবাড়িতেও কিন্তু কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি উঠে গেছে, এবং তাদের রান্না বান্না থেকে শুরু করে দৈনিক জীবনযাপনের সমস্ত কার্যক্রমই কিন্তু আসলে চরম মাত্রায় বিঘ্ন হচ্ছে, এবং খুবই কষ্টে তারা দিনাতিপাত করছেন। এবং এই পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি, চট্টগ্রাম মহানগরে সহ চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া মিলিয়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে 1 জন পানিতে ডুবে মারা গেছেন, এবং বাকিরা পাহাড় ধসে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ফটিকছড়িতে হালদা নদীর বাঁধ ভেঙে সেখানে কিছু এলাকা প্লাবিত হয়েছে। তেমনিভাবে রাউজান এবং রাঙ্গুনিয়াতেও কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তর চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সাতকানিয়া, বাঁশখালী, সেই 2টি উপজেলা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ডলু এবং শঙ্খ নদীর পানি উপচে বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রাম এক ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে, এবং মানুষ কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এনেই চট্টগ্রামের পরিবার চলে যাব কক্সবাজারের মুর্শিদের কাছে। মুর্শিদ, চকরিয়ার কি অবস্থা, পাহাড় ধস ও সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন।
এনি শুরুতে বলে রাখি, কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ভারী বৃষ্টিতে 2 শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে 2টার দিকে পাহাড় ধস হলে একই পরিবারের 3জন মাটি চাপা পড়ে। এর মধ্যে 2জন শিশুকে কোনোভাবে উদ্ধার করা না গেলেও একজনকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে 2জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যদি কক্সবাজারের বন্যা পরিস্থিতি বলতে হয়, কক্সবাজারের বিভিন্ন উপজেলা বন্যা সংখ্যা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাবিত হচ্ছে এবং যে উজানের ঢল, বিশেষ করে যে নদ নদীর পানিগুলো সেগুলো কিন্তু বাড়ছে। বিশেষ করে বাঁকখালী নদীর যে মোহনা রয়েছে, বাঁকখালী নদীর পানি কিন্তু বাড়ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা পিএমখালীর একটি বন্যা কবলিত এলাকায় এসেছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং রান্নাঘর সহ এখানকার যে স্কুল মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন গত কয়েকদিন ধরে এই এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিলেও কোনো ধরনের সহায়তা এখনো পর্যন্ত আসেনি। সেই ক্ষেত্রে আমরা জানতে পেরেছি তাদের এখানকার এলাকার প্রায় 100 থেকে 200 ঘর প্লাবিত হচ্ছে। অন্যদিকে যে রামু, চকরিয়া, পেকুয়া সহ যে মাতামহুরি রয়েছে সেখানকার পানি প্লাবিত হচ্ছে। বিশেষ করে চকরিয়ার যে বিভিন্ন নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে, আমরা সেই খবরটি পেয়েছি। এবং কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে এবং গত 24 ঘন্টায় কক্সবাজারে 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই ভারী বৃষ্টি আরও অব্যাহত থাকতে পারে এবং 11 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি থাকতে পারে, এমনটি আমরা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি। সব মিলিয়ে কক্সবাজারে একেবারে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বিপর্যস্ত একটি কক্সবাজার বলা চলে। বিপর্যয় নেমে এসেছে কক্সবাজারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে এলাকাটিতে আপনারা এখন এসেছি, বন্যা কবলিত যে এলাকা, সেখানে অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। বৃষ্টি কমলে এখানে বন্যার পানি কমে যায়, তবে বৃষ্টি বাড়লে আবারও বন্যার পরিস্থিতি বেশি দেখা যায়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকাটিতে এখন কি পরিস্থিতি বিরাজ করছে। এবং পাহাড় ধসের যে সর্বশেষ খবর হচ্ছে 2জন মৃত্যু হয়েছে কক্সবাজারের চকরিয়াতে। এ নিয়ে ছিল সর্বশেষ। বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আরও খবর জানতে এবার চলে যাব রাঙ্গামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, আমরা দেখছিলাম যে চকরিয়ায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তো রাঙ্গামাটিতে পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদেরকে জানাবেন। বলে রাখি যে গত শনিবার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেখানে গত 2 দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে যে পাহাড় ধস ভূমিধসের যে সংখ্যা ছিল এর মধ্যেই আমরা জানতে পেরেছি জেলার বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে কাউখালী, কাপ্তাই, যে বাগাইছড়ি এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে প্রচুর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অনেক সড়কে আসলে পাহাড় ধসে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, যেগুলো আবার স্বাভাবিক করা হয়েছে। বলে রাখি এরই মধ্যে বৃষ্টিপাত এবং যে পাহাড় ধসের সংখ্যার মধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আসলে বাগাইছড়ি যাওয়ার যে পথ দিঘিনালা, সেখানে কবাখালীতে সড়ক তলিয়ে যাওয়ায় শাহজাগ এবং বাগাইছড়ির সঙ্গে যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেখানে 6 শতাধিক পর্যটক আটকে রয়েছেন। গত 2 দিন ধরে তারা স্বাভাবিকভাবে যখন পানি কমে যাবে তারা হয়তো নিজেদের গন্তব্য ফিরে যাবেন, এখন পর্যন্ত তারা সেখানে আটকা পড়ে আছেন। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য এর মধ্যে উপজেলা প্রশাসনগুলো থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে, যে কোনো পরিস্থিতিতেই তারা যেন ঘরে না থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদে অবস্থান নেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি জেলার 8টি উপজেলা এবং 2টি পৌরসভায় 34টি আশ্রয় কেন্দ্রে 4166 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। বলে রাখি যে সবচেয়ে বেশি যে পানির কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আসলে জেলার যে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিভিন্ন উপজেলায়, সেখানে আসলে এরই মধ্যে প্লাবিত হতে শুরু করছে। বেশ কিছু ঘরবাড়ি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে। তারা এইখানে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বাগাইছড়ি উপজেলায়, সেখানে আশ্রয় কেন্দ্রে 46টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে 20,000 মানুষ পানিবন্দী বলে সেখানকার তথ্য আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু মানুষ এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন, যেখানে উপজেলা প্রশাসন তাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি এই পরিস্থিতিতে আসলে আমরা প্রতি বছরে দেখি বর্ষা মৌসুম শুরু হলেই এই যে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চলগুলো যেমন প্লাবিত হতে থাকে, একই সঙ্গে যে পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড়ের পাদদেশে মানুষ যারা বসবাস করে তারা আসলে মারাত্মক ঝুঁকিতে থাকেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে এবং বন্যা পরিস্থিতির জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়। আমরা জানতে পেরেছি জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সেখানে আপনার মানুষজন পৌঁছে যাবেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি
পাহাড় ধস ও টানা বর্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রাম নগরীর পাশাপাশি পানিতে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ জনপদ। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে সাতকানিয়া, রাউজান ও বাঁশখালী উপজেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, পানিতে তলিয়ে যাওয়ার জনজীবনে কি পরিস্থিতি পড়েছে আমাদেরকে জানাবেন। এনি মূলত গত 2-3 দিন ধরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি চট্টগ্রামে, তার কারণে নগরীর আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সীতাকুণ্ড, রাউজান, হাটহাজারী, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী উপজেলায় অনেকটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার সড়ক মহাসড়কের পাশাপাশি তলিয়ে গেছে। এখানকার ফসলি জমি, বিস্তীর্ণ জনপদ, খানখানাবাদ, বাঁশখালীর খানখানাবাদ এলাকায় একটি বেড়িবাঁধ ভাঙার উপক্রম হয়েছে। আমরা এখন যেখানে আছি সেটি চন্দনাইশ উপজেলা। যেই চিত্রটি আপনি দেখছেন এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিত্র। মহাসড়কের উপরে একেবারে স্রোতের মতো, অর্থাৎ নদীর মতো এক পাশ থেকে এক পাশে পানি প্রবাহিত হচ্ছে। যেই জায়গাটিতে এই মহাসড়কের অবস্থান তার কিছু দূর দূরেই, অর্থাৎ আধা কিলোমিটার দূরেই সাঙ্গু নদী। সেই সাঙ্গু নদীর দুই পাড় দিয়ে কিন্তু এখন পানি লোকালয়ে ঢুকে পড়ছে। সেই পানি বিস্তীর্ণ লোকালয়ে ছাপিয়ে মূলত মহাসড়কের উপরে হাঁটু থেকে কোমর সমান পানি তৈরি করেছে এবং বলা যায় ঠিক এই মুহূর্তে অনেকটা যানবাহন শূন্য এবং যান চলাচল, বিশেষ করে বড় যানবাহনগুলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হতে পারলেও ছোট ছোট যানবাহনগুলো কিন্তু পার হতে বেগ পেতে হচ্ছে এবং অনেকেই এই জায়গা থেকে এসে আবারও ফিরতি পথে চলে যাচ্ছেন। এখানকার বাসিন্দারা যেটি বলছিলেন যে গতকাল থেকে মূলত রাতে মূলত যান চলাচল একেবারে বন্ধ ছিল, কারণ কোমর সমান বা বুক সমান পানি ছিল মহাসড়কে। এখন সেটি সকালে বৃষ্টি না হওয়ায় কিছুটা কমে এসেছে। তবে এখানে আসা মানুষজন আমরা দেখছি ছোট ছোট ভ্যান গাড়িতে করে বা অন্য যানবাহনগুলোতে করে এই জায়গাটি পার হয়ে আবারও তারা পুনরায় গাড়িতে উঠে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। আশেপাশে জনপদের কথা যদি বলি, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়ার অনেকগুলো এলাকা, বিশেষ করে বাঁশখালীর খানখানাবাদ থেকে পুইছড়ি, কাথারিয়া, অর্থাৎ যেগুলো বঙ্গোপসাগর লাগোয়া নিম্নাঞ্চল, পাশাপাশি চন্দনাইশ এবং সাতকানিয়ার সোনাকানিয়া, ঢেমসা, সাতকানিয়া পৌরসভা, রাউজানের রাউজান পৌরসভা, পাহাড়তলী, এই পুরো এলাকার লাখখানেক মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছেন গত 2 দিন ধরে। এখানকার ফসলি জমি, পুকুরের ঘের, মাছের ঘের সবই এখানে ভেসে গেছে এবং এখানে মানুষ কিন্তু রাতের বেলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে গবাদি পশু নিয়ে সাধারণ মানুষ আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে অবস্থান করছেন। কিন্তু এখানে মানুষ বলছিলেন যে পরিমাণ শুকনো খাবার বিতরণ হওয়া দরকার, এখনো তারা সেই পরিমাণ শুকনো খাবার কিন্তু পাননি। তারা একই সাথে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে শুকনো খাবার তাদের এখানে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয় এবং বিস্তীর্ণ ফসলি জমির আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা বলছিলেন যে সেটির ক্ষয়ক্ষতি আসলে এখানে নিরূপণ করা প্রয়োজন এবং বন্যা এখানকার পানি পরবর্তী যেই কার্যক্রম বিশেষ করে কৃষকদের জন্য সেটি হাতে নেওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে আসলে এই যে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবেছে, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় গত 2 দিন ধরে দুর্বিষহ জীবনযাপন পার করছেন। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তারা কিন্তু অনেকে আশঙ্কাও করছেন যে রাতের বেলা মূলত তাদের এলাকাগুলো থেকে যে তাদের বসতঘর বা আসবাবপত্র সেগুলো অনেক সময় চুরি হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও এক ধরনের আশঙ্কা এই অঞ্চলগুলোতে রয়েছে। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছিলেন তারা এরই মধ্যে তাদের যে বরাদ্দ, বিশেষ করে উপজেলা কেন্দ্রিক যেসব বরাদ্দ, সেই বরাদ্দগুলো তারা পেয়েছেন এবং তারা গত 2 দিন ধরে আসলে ছুটি করছেন বিভিন্ন জায়গায় তাদের খাবার বা যেই আশ্রয়কেন্দ্রে মানুষকে নিয়ে আসা কিংবা এখানকার যে পাহাড়ি অঞ্চলগুলোতে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসা, সেই চেষ্টা আসলে তারা গত 2 দিন ধরে করছেন। আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ, স্থানীয় মানুষ, যেহেতু এইখানে আশেপাশে মাছের ঘের গুলো ভেসে গিয়েছে, সেই মাছ ধরার জন্য মহাসড়কে অনেকেই জাল ফেলছেন, মাছ ধরছেন। আর আশেপাশে যে বড় গাড়িগুলো, সেই গাড়িগুলো মোটামুটি মহাসড়ক ধরে পার হচ্ছে। তো এই গত 2 দিন ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টি আসলে হয়েছে চট্টগ্রামে, ফলে চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকাগুলোতে যারা ঝুঁকিতে বসবাস করছেন তাদেরও এক ধরনের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে এখানে আমরা পুলিশ প্রশাসনকে ও ট্রাফিক পুলিশকে দেখতে পাচ্ছি, তারা সড়কের 2 পাশে অবস্থান নিয়ে সতর্কভাবে যাতে যানবাহন এবং মানুষ পার হয় সেই চেষ্টা তারাও কিন্তু এখানে করছেন এই মহাসড়কটিতে। টানা বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ।
এদিকে সিলেট বিভাগেও বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। হবিগঞ্জেও বেড়েছে খোয়াই নদীর পানি। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। এছাড়া হবিগঞ্জ থেকে যুক্ত আছেন কাজল সরকার। শুরুতে চলে যাচ্ছে সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, আপনি জানাবেন নদীর পানি তো বাড়ছে, বন্যার সংখ্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? এমনি মূলত যদি বলি, যেহেতু একটি হাওড় এলাকা, মূলত এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই আসলে প্রত্যেক সময় অর্থাৎ দুই মৌসুম, শুকনো মৌসুম, বর্ষা মৌসুম, অর্থাৎ যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে উজানের ঢল নামছে, এতে কিন্তু এই অঞ্চলের মানুষটা অনেকটাই আতঙ্কের মধ্যে পড়েছেন। অর্থাৎ স্বাভাবিক বৃষ্টির চেয়ে কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আসলে অতি থেকে ভারী বৃষ্টিপাত, যার ফলে কিন্তু এই অঞ্চলে যে নদীগুলো রয়েছে অর্থাৎ সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি সহ অর্থাৎ 264টি নদীর পানি কিন্তু আসলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যদি বলি আমরা সীমান্ত এলাকায় একটু যদি বলি যে সেই তাইপুরে যে জাদুকাটা কিংবা বৌলাই নদীগুলো রয়েছে, রক্তি নদীগুলো রয়েছে, সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত পাচ্ছে। আমরা যদি শহর কেন্দ্রিক পাশেই যে নদী রয়েছে অর্থাৎ সুরমা নদী, সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত পাচ্ছে। অর্থাৎ এই নদীগুলোর পানি দ্রুত বাড়ায় কিন্তু এই অঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু বন্যার একটি সংখ্যা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু পেছনে যাই, 2022 সালে 16 জুন কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত, উজানের ঢল নেমেছিল, যার ফলে আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই কিন্তু এই অঞ্চলে একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে কিন্তু আসলে সবকিছু তলিয়ে যায়, যার পর থেকে কিন্তু আসলে এই অঞ্চলে 26 লাখ মানুষ চরম মানবতার জীবন যাপন করেন। তারপর থেকে যখনই এই অঞ্চলের নদীর পানি বৃদ্ধি পায় কিংবা বৃষ্টিপাত শুরু হয় কিংবা উজানের ঢল নামে, তখন থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা বিরাজ করে। বিশেষ করে গত 2 দিন ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড়ি ঢল নামছে, এতে কিন্তু সুরমা নদীর পানি যদি বলি আমরা প্রায় 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 53 মিটার অর্থাৎ 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে নাগাদ যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে, এমনকি এই অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেটি তলিয়ে যাবে। তবে আমরা দেখেছি যে 2022 সালের পর থেকে যখন নদীর পানি কিংবা বৃষ্টিপাত অব্যাহত থাকে তখন থেকেই কিন্তু আসলে এই অঞ্চলের প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অঞ্চলের নদীর যে বন্যার যে সতর্কবার্তা সেটি কিন্তু আসলে দিয়ে থাকেন। আমরা যদি বলি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখেছি বন্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে আমরা যদি বলি একদম যে 12 উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে যদি কোনো এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয় তাদেরকে যেন উদ্ধার অভিযান পরিচালনা করা, সেই সাথে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় পানি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বন্যার একটি সংখ্যাও কিন্তু আসলে ইতিমধ্যে রয়েছে এই জেলায়। এবার মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি জানাবেন হামিদ। ধলাই নদীর বাঁধ ভেঙে কতটি গ্রাম প্লাবিত হয়েছে আর অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি অবস্থা? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকার কারণে দলাই, কুশিয়ারা, জুড়ি নদীর পানি বাড়তির দিকে রয়েছে। আজকে এই মুহূর্তের কথা যদি বলি তাহলে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকায় বিপদ সীমার 68 সেন্টিমিটার উপর, মনু রেল ব্রিজ এলাকায় 61 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে দলাই নদীর পানি 35 সেন্টিমিটার থেকে 28 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদী এবং কুশিয়ারা নদীর পানি বাড়ছে, যদিও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। গতকালকে সন্ধ্যার দিকে কমলগঞ্জের ইসলামপুরের মখাবিল এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে বেশ কয়েকটি গ্রাম আছে এবং 5টি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ পড়েছেন। এখানকার একটি বেকফিল্ড জন্য একটি পুকুর তৈরি করে সেখানে নদীর বাঁধ কেটে দিয়ে সমান করে দিয়েছিল। সেটার কারণেও কিন্তু লোকজন বলছেন যে পানি প্রবাহিত হয়ে মানুষের ঘরবাড়িতে উঠেছে এবং বিশেষ করে আমন ধান এবং রবি শস্য যেগুলো ছিল, টমেটো সহ অন্যান্য যে শস্য ছিল, ফসল ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত আছে। যদি উজানে বৃষ্টিপাত অব্যাহত না থাকে তাহলে বিকেলের দিকে হয়তো পানি কমতে থাকবে, কিন্তু এখন পর্যন্ত পানি বৃদ্ধির দিকে রয়েছে। তিনি জানিয়েছেন যে হয়তো যদি পানি বাড়তে থাকে বা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে বন্যার পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে গতকাল 24 ঘন্টায় 160 মিলিমিটার এবং আজকে সকাল পর্যন্ত
95 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাত আরো কিছুদিন অব্যাহত থাকবে। লোকজন বলছেন যে যারা পানিবন্দী হয়ে পড়েছেন, বিশেষ করে ইসলামপুর, আদমপুর এবং আলীনগর ইউনিয়নের যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন, এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তারা পাচ্ছেন না। অনেকের বাড়িঘরে 3 থেকে 3.5 বাড়িঘরে 3 থেকে 3.5 ফুট পানি উঠে গিয়েছিল এবং তারা এখন পর্যন্ত শুধুমাত্র এলাকার কিছু ব্যক্তি আছেন যে ব্যক্তিগুলো তাদেরকে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করছেন। সব মিলিয়ে বলা যায় সরকারি অনুদান এখন পর্যন্ত পাননি। আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে, তিনি জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং সেগুলো তারা অ্যাসেসমেন্ট করে এবং কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখে তারা সরবরাহ করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। এনি বন্যা পরিস্থিতির আরো খবর জানতে এবার চলে যাচ্ছে হবিগঞ্জে কাজলের কাছে। কাজল, খোয়াই নদীর পানির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন। এনি আসলে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উজানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে ভারতের যে ত্রিপুরা, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে। ফলে খোয়াই নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যদি বলতে হয় যে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে বিশেষ করে হবিগঞ্জ শহর এলাকাতে যে পূর্ব বাঁধই এলাকা, সেই এলাকায় বাঁধ দুর্বল থাকার কারণে কিন্তু ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তারা নদী পাড়ে এসে আসলে ভিড় করছেন। অন্যদিকে আমরা যেটি দেখছি যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বাঁধ টিকিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে খোয়াই নদীর যে রাধানগর এলাকা রয়েছে, সেই রাধানগর এলাকাতেও কিন্তু সেখানেও নদীর একেবারে পার ছুঁই ছুঁই অবস্থা পানিতে। ফলে সেখানেও একটি আতঙ্ক তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত আসলে যে বাল্লা সীমার 220 এবং হবিগঞ্জ শহরের যে অংশ রয়েছে সেখানে 115 সেন্টিমিটার এবং যে বৃদ্ধি সেখানে অব্যাহত রয়েছে। ফলে পানি যে বৃদ্ধি সেটি পানি আরো বৃদ্ধি পাবে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে এই ছিল হবিগঞ্জের সবশেষ তথ্য। টানা বর্ষণের বাড়তে শুরু করেছে দেশের নদ নদী, আর সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বান্দরবানে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লামার আজিজনগরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। এদিকে জেলার 220টি আশ্রয় কেন্দ্রে 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আর এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন রিজভী রাহাত। রিজভী, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তবে কিছুটা একটি বিষয় জানিয়ে রাখি, আজ ভোরবেলা লামা উপজেলার আজিজনগরে কিন্তু একই পরিবারের 3 জন সহ পাহাড় ধসের কারণে একই পরিবারের 3 জন সহ মোট 5 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার কিন্তু 220টি আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় 10,000-এর বেশি আশ্রয় নিয়েছে বলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। জেলা প্রশাসন স্থানীয় কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর এবং হাফেজগুনা এলাকায় যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানকার বাসিন্দারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে। তো এসব এলাকাতে কিন্তু প্রায় 50,000-এর বেশি মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দী রয়েছে। তবে কিছুটা ঘন্টাখানিক বৃষ্টি না পড়ার কারণে কিন্তু এখানকার মানুষরা এখন স্বস্তি প্রকাশ করছেন। তবে পানি কিছুটা কমতে থাকলেও কিন্তু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বলা হচ্ছে। তো লামা উপজেলার আজিজনগরে কিন্তু একটি পাহাড় ধসের ঘটনায় কিন্তু 5 জন মৃত্যুবরণ করেন। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 220টি আশ্রয় কেন্দ্রে জেলায় 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। লামা, আলীকদম, নাইক্ষণছড়ি এবং বান্দরবান সদরে কিন্তু পানি কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত।
পাহাড় ও শতবর্ষী গাছ কাটা বন্ধ সহ পরিবেশের ভারসাম্য নষ্ট থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে চায় সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। সবুজ ও টেকসই বাংলাদেশ করতে সকলে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায়, কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে এবং সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে সংসদ নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করতে পারে। এছাড়া গণভোটের বিধানও সংযুক্ত হবে সংবিধানে। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সংরক্ষিত নারী আসনের সংখ্যা, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ে সিদ্ধান্ত সংসদের হাতে ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার পাশ করেছিল 15 সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় 50। সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। 15 সংশোধনীর কারণে 2014, 2018 ও 24-এর জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 15 সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্টে রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় হাইকোর্ট পর্যবেক্ষণ দেন। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয় সংসদ সিদ্ধান্ত নেবে। এসব বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না মর্মে হাইকোর্টের রায়ে বলা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের উপরে ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল, সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। রিটকারী সংগঠন সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। 15 সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করব কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই চার্টার অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো রাষ্ট্র পরিচালনার মূলনীতি থাকবে কিনা তার এখতিয়ারও সংসদের হাতেই থাকলো। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, আবার সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। জাহিদ হাসান, এখন, ঢাকা।
13 কার্যদিবসের মধ্যে চট্টগ্রামের শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে আজ। এদিকে ময়মনসিংহের ধোবাড়ায় শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায়ও আজ ঘোষণা হবে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম আদালত চত্বর থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ ও ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। শুরুতেই চলে যাব চট্টগ্রামের কাজী মাহফুজের কাছে। মাহফুজ, আসামিদের আদালতে আনা হয়েছে কিনা জানাবেন। এখনো পর্যন্ত আসামিকে আদালতে তোলা হয়নি। আমরা আদালত সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, বিকেল 3টা নাগাদ এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে রয়েছে সেই 4 নম্বর আদালতে। আমরা একটু বলতে চাই যে এই ঘটনাটি মূলত চলতি বছরের 1 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাতে সংঘটিত হয়েছিল। শিশু ইরাকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার এক প্রতিবেশী, যিনি এই মামলার একমাত্র আসামি বাবু শেখ, তিনি মূলত সীতাকুণ্ড নিয়ে গিয়েছিল একটি বোটানিক্যাল গার্ডেনে। সেখানে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করা হয়, তারপরে মূলত তাকে গলায় ছুরি চালানো হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং হাসপাতালে 2 দিন থাকার পর সে মারা যায়। আমরা দেখেছি সেই মাসে অর্থাৎ মার্চের 3 তারিখ ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন এবং ওই 3 তারিখেই তাকে সীতাকুণ্ড থেকে আটক করা হয়। পরবর্তীতে 4 তারিখ তাকে আদালতে তোলা হয় এবং 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়। আমরা দেখেছি চলতি মাসে অর্থাৎ 11 জুন এই একমাত্র আসামি বাবু শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ এবং 18 জুন অভিযোগ গঠন করে 21 জুন থেকে মূলত সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং 13 কার্য দিবসের মধ্যে এই সাক্ষ্য থেকে শুরু করে যুক্তিতর্ক সব কিছু সম্পন্ন করা হয়েছে এবং আজকে সেই প্রত্যাশিত রায় দেয়া হবে এবং ভিকটিমের পরিবার তারা আশা করছেন যে সর্বোচ্চ শাস্তি আদালত নিশ্চিত করবে। বলে রাখি যে চট্টগ্রামে এই যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, শিশুকে ধর্ষণের চেষ্টা, পরবর্তী তাকে হত্যা করা, এই ধরনের ঘটনা কিন্তু বারবারই ঘটেছে। তার কিছুদিন আগেও আমরা দেখেছি এই ঘটনা ঘটেছে। তো এমন অবস্থায় আসলে দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটবে, এমনটি বলছেন ভিকটিমের পরিবার থেকে শুরু করে এখানকার যারা তার পক্ষের আইনজীবী রয়েছেন তারা। তো আমার কাছে এই ছিল চট্টগ্রামের ইরা হত্যা মামলার রায়ের সবশেষ তথ্য। এদিকে ময়মনসিংহে শিশু নিসামণি হত্যার এবং ধর্ষণ মামলার রায়ও হবে। আর সে খবর জানতে এবার চলে যাব ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, বিচার কার্যক্রম শুরু হওয়ার ঠিক কয়দিনের মাথায় রায় ঘোষণা হচ্ছে আমাদের জানাবেন। এনি ময়মনসিংহের ধোবাউড়ার আলোচিত শিশু নিছামণিকে গণধর্ষণ এবং গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনার যে মামলা হয়েছে, সেই মামলার 25 দিনের মাথায় আজকে এখানকে যে রায় দেওয়া হবে আদালতে এবং আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই অভিযোগপত্র দেওয়ার 10 কার্য দিবসের মধ্যে আজকে রায় দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন এবং কোর্ট পরিদর্শক তাদের সাথে, তারা যেটি বলেছেন যে এই মামলাটি কিন্তু বেশ গুরুত্বের সাথে নিয়েছিল পুলিশ এবং আদালত এবং খুব অল্প সময়ের মধ্যে মামলা হওয়ার 9 দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দায়ের করে এবং অভিযোগপত্র দায়েরের পর আজকে 10 কার্য দিবসের মধ্যেই কিন্তু আজকে এখানে যে বিচার কাজ সেটি সম্পন্ন হচ্ছে এবং আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি। আইনজীবী যারা বলেছেন যে তারা আশা করছেন যে সর্বোচ্চ যে রায়, সেই রায় আজকে এখানে তারা আশা করছেন এবং কিছুক্ষণ আগে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 4 জন আসামির 3 জনকে উঠানো হয়েছে এবং আরেকজনের বিচার হবে নারী শিশু অপরাধ দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে। তো এখানে আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই যে বিচার কাজ সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো রায় ঘোষণা করা হবে এবং এই সহিংসতা দমন ট্রাইব্যুনালে যে রায়টা হবে, এই রায়ের পর যে নারী শিশু দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে রায় হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যদি একটু বলে রাখি, গত 14 জন শিশু নিছামণিকে
4 বখাটে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করে এবং এই ঘটনার পরদিন 15 জুন আদালতে মামলা হয় এবং মামলার পর আজকে 25 দিনের মাথায় এই রায় ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই যারা আসামি রয়েছেন, আসামির স্বজনরা যেমন এসেছেন এবং যে ভিকটিম নিছামনির স্বজনরাও কিন্তু এই রায় শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালত চত্বরে আমরা দেখছি যে উৎসুক মানুষজনেরও কিন্তু ভিড় রয়েছে। তবে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, আইনজীবীরা যেটি বলেছেন তারা আশা করছেন যে এই মামলায় যে যারা আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ রায় হবে, এটি কিন্তু তারা আশা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় দেয়া হবে এবং এই রায় দেওয়ার পর নারী ও শিশু অপরাধ দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে কিন্তু আরেকটি যে অপ্রাপ্ত বয়স্ক আসামি রয়েছে মারুফ, তার রায় দেয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, শিরিক সহ বেশ কয়েকটি শহরের অন্তত 90টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরান শাহ শহরের একটি বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হয়েছেন একজন। এছাড়া মার্কিন হামলার জেরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তেহরান থেকে মাশহাদগামী ট্রেন চলাচল। ট্রাম্পের দাবি, ইরানের উপর এবার কঠোর আঘাত করা হয়েছে। জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। দাউ দাউ করে জ্বলছে ইরানের হরমুজগান প্রদেশের একটি বন্দর, যা ইরানের কৌশলগত উপকূলীয় শহর ও বন্দর। এছাড়া এটি হরমুজ প্রণালীর প্রবেশপথের কাছে অবস্থিত। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মাছের জেটি ও বন্দরের বিভিন্ন স্থাপনা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উঠতে দেখা যায়। এছাড়া ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক ও আবু মোসা দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় একযোগে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। দেশটির গোলেস্তান প্রদেশের রেল সেতুতে 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। বন্দরনগরী চাবাহারে হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এছাড়া ইরান শাহ শহরের একটি বিমানবন্দরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়া এবং এই জলপথে ইরানের অবৈধ দখলদারিত্ব নিরসনে ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের প্রতিটি হামলার জবাবে তাদের উপর 20 গুণ বড় পাল্টা আঘাত হানবে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই এসব অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জারি করা হয় উচ্চ সতর্কতা। বাসিন্দাদের বাইরে বের হওয়া নিয়ে আসে বিধিনিষেধ। মার্কিন হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী ইরানের তত্ত্বাবধানেই চলবে। এখানে কেউ মাথা ঘামাতে আসলে তাকে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকা থেকে মাশহাদগামী সেতুগুলোতে আঘাত করেছে যুক্তরাষ্ট্র। এই শহরে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইরান ও ইরাকের 5টি শহরে সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান শেষে তাকে সমাহিত করা হচ্ছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান মাশহাদে। ইমাম রেজার সমাধির পাশে শায়িত করা হবে খামেনিকে। ইরানের প্রয়াত নেতা আলী খামেনিকে শেষবারের মতো বিদায় জানাতে ইরাকের নাজাফ ও কারবালা নগরীতে জড়ো হন লাখো মানুষ। এদিকে লেবাননের বৈরুতেও খামেনিকে শোক জানাতে সমবেত হন হাজারো মানুষ। এ সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম বলেন, ইরানের পাশে সবসময় রয়েছে হিজবুল্লাহ। খামেনির দাফন ঘিরে সপ্তাহব্যাপী জানাজা ও শোকযাত্রার আয়োজন করে ইরান। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
শেষ করছে এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।